মিউজিকে ইন্টারেস্ট হচ্ছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। ইন্টারেস্ট মানে যেমন বাখ, বেথোভেন, মোৎসার্ট, এই তিনজন একেবারে তিন রাজা ছিলেন। মোৎসার্ট, বেথোভেন, বাকের নোটেশন গুলো ওর বেড টাইম রিডিং ছিল, ভাবা যায় একটা অল্প বয়সী ছেলের বেড টাইম রিডিং হচ্ছে একটা নোটেশন বুক। সঙ্গীতের অনুরাগী ছিলেন। রবীন্দ্রনাথের গান, ব্রাহ্ম সমাজে যেতেন তো ব্রাহ্ম সমাজের নানা রকম গান, তারপর মার্গ সঙ্গীত এদেশের পশ্চিমের। উনি অসংখ্য ভালো শীষ উনি প্রথমে শীষ দিয়ে সুরটা তুলতেন, তারপরে পিয়ানো এলো। অ্যাপার্ট ফ্রম পিয়ানো প্রিয় বাদ্যযন্ত্র ছিল সেটা হচ্ছে পাখোয়াজ। উনি লেক টেম্পল রোডে কিছুদিন পাখোয়াজ শিখেছেন। এটা একটা অ্যানেকডোট, এটা জানেন। তারা তিনি সুরকার, গান লিখেছেন। গুপি গাইন, বাঘাবাইনের, হীরক রাজার দেশের অসামান্য গানগুলো আমাদের মনে পড়ে। উনি সাউন্ড নিয়ে ভীষণ এক্সপেরিমেন্ট করেছেন এবং সাউন্ডের বিশেষ করে আমরা যেটা আসি, যেমন ফোলি বলে যে একটা শব্দ আছে যেখানে ফুটস্টেপস ইত্যাদি, অ্যাম্বিয়েন্সের যে ব্যাপারটা, অ্যাটমসফিয়ারের যে ব্যাপারটা, সেটাকে উনি ভীষণভাবে গুরুত্ব দিতেন। এবং আমি দেখেছি ঘন্টার পর ঘন্টা উনি যখন কাজ নিয়ে তখন এই উবার নিয়ে বেরিয়ে গেছেন, মানে হয় পাখিটা টেক করার করতে বা এখানে করতে, মানে কোনো ট্রাফিক নয়েজ, মানে জেনারেল এফেক্ট ভীষণভাবে উনি নিতেন নিজেই। স্কুল রেকর্ডার ছিল উহের বলে, ওয়েস্ট জার্মান একটা রেকর্ডিং স্কুল রেকর্ড। তো সেখানে 4টে স্পিড ছিল, মানে একটা ভেরিয়েবল স্পিড হতে পারে। তো সেখানে উনি মানে একটা স্পিড রেকর্ড করে আর একটা স্পিডে চালিয়ে এই ভূতের রাজার ভয়েসটা পেয়েছিলেন। ওয়েস্টার্ন আর্টে আমার ভীষণ একটা ইন্টারেস্ট ছিল, অবশ্যই ছিল, গোড়া থেকেই ছিল। কিন্তু ওরিয়েন্টাল আর্টটা আমার ইন্টারেস্ট আস্তে আস্তে ডেভেলপ করে শান্তিনিকেতনে যাওয়ার পর, যখন আমি কলা ভবনে পড়তে দিয়ে গেলাম। এই শান্তিনিকেতন গড়ে তুলল সত্যজিৎ রায়কে। রবীন্দ্রনাথ স্বয়ং তখন শান্তিনিকেতনে রয়েছে। পাঠকদের সঙ্গে যে একটা যোগসূত্র লেখার, সেটা ইলাস্ট্রেটরের কাজ, সেই মেজাজটাকে নিয়ে আসা, এই জিনিসটা কিন্তু সত্যজিৎ বাবু সব থেকে ভালো বুঝতেন। উনি একাধারে ইলাস্ট্রেশন করতেন, একাধারে ক্যালিগ্রাফি করতেন। উনি বাংলা বইয়ের প্রচ্ছদে নামাঙ্কনে একটা বিপ্লব এনে দিলেন। চিত্রশিল্পী সত্যজিৎ রায়ের একটা বড় আকাশ পেলেন যখন তিনি সম্পাদক। উনি তো বারবার তো নিজের আঁকার যে প্যাটার্ন, নিজের আঁকার যে শৈলী, সেটা তো ভেঙেছেন। ওর মানে যাকে বলে কালার সেন্স এবং অ্যাপ্লিকেশন, ফর্ম নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন। সময় সময় পরিমিতি বোধ, ছবির মধ্যে কি ছোট ছোট ডিটেলস থাকতো, এমন কিছু এলিমেন্ট উনি ঢুকিয়ে দিতেন যে ছবিটা ভীষণভাবে, উনি নিজেই বলতেন যে মাই পিকচার্স আর বেসিক্যালি টেলিং, ছবি নিজেই একটা গল্প বলছে। মানে উনি কোনো কাজ কিন্তু দায়সারা ভাবে করেননি জীবনে। ওর ইলাস্ট্রেশনের মধ্যে ওই সিনেমাটিক বা ফিল্মিক যে এসেন্স বা মেজাজ, সেটা বারবার এসছে। ওর কম্পোজিশন সেন্স, সত্যজিৎ বাবু স্ক্রিপ্ট করার সময় উনি স্কেচ করতেন, ওর বেশিরভাগ ছবিতেই একটা ডেপথ থাকতো, একটা পার্সপেক্টিভ থাকতো, একটা কাছে দূরের ব্যাপার থাকতো। কোনো উনি অ্যাবস্ট্রাক্ট আর্টে বিশ্বাস করতেন না। আগে যখন ডিজে কিমারে বিজ্ঞাপন বেরোতো, তাতে যে মানুষের ছবিগুলো দেখানো হতো, তার মধ্যে কিন্তু একটা বিদেশি লুক কিন্তু সবসময় দেখা যেত। এবং সত্যজিৎ রায় যখনই বিজ্ঞাপনে ইলাস্ট্রেশন নিয়ে এলেন, তাতে কিন্তু বাঙালিত্বের ছাপ কিন্তু স্পষ্ট করে দেওয়া। আর একটা জিনিস হচ্ছে, কাগজে যখন বিজ্ঞাপনগুলো বেরোতো, তাতে এতটা স্পেস দিতেন উনি, ফলে একটা কাগজের মধ্যে অসংখ্য বিজ্ঞাপনের মধ্যে ওই স্পেস হলো যে বিজ্ঞাপনগুলো, যেখানে সাদা অংশ বেশি, সেগুলো বেশি নজরে পড়তো আগেই। ফলে এইটা সত্যজিতের বিজ্ঞাপনের ছবি আঁকার একটা বৈশিষ্ট্য ছিল।
এছাড়া তিনি সাহিত্যিক। সাহিত্যিক সত্যজিৎ রায়ের হয়তো জন্মই হতো না যদি সম্পাদক সত্যজিৎ রায় আত্মপ্রকাশ না করতেন। যে সামান্য কয়েকটা কথার আঁচড়ে যে মানুষটাকে একেবারে চোখের সামনে দাঁড় করা, এইটা কিন্তু সত্যজিতের একটা অমূল্য সম্পদ। স্যার যখন লিখছেন তখন চরিত্রটা হয়তো উনি ভিজুয়ালাইজ করছেন, হয়তো লেখায় একটা বাড়তি কিছু নেই। ইনফ্লুয়েন্স তো অনেক রয়েছে, বিদেশি ইনফ্লুয়েন্স ভীষণ ভাবে রয়েছে। শার্লক হোমস থেকে শুরু করে বিখ্যাত লোকদের সাথে লেখাটা সবই বলা পড়া, এবং শার্লক হোমস খুব সাহায্য করেছে ফেলুদার থেকে। আর যেটা আর্থার কনান ডয়েল বিশেষ প্রিয় লেখক ছিল, মানে প্রফেসর চ্যালেঞ্জের পরে সুতরাং প্রফেসর ইনফ্লুয়েন্স। অমৃতবাজার পত্রিকায় দুটো গল্প লেখার পরের 20 বছর কিন্তু আর গল্প উপন্যাস লেখার কোনো চেষ্টা করেননি। 1960 সালে সন্দেশের পুনরুজ্জীবন ঘটালেন সত্যজিৎ রায়। সত্যজিৎ শুরু করলেন কবিতা দিয়ে। ছোট গল্পে উনি এমন একটা রস নিয়ে এসেছেন যেটা বাংলা সাহিত্যে উনি ছাড়া আর কেউ এনেছেন বলে আমার ধারণা নেই, সেটা হচ্ছে ভয়ঙ্কর রস। আর ইংরেজি চলচ্চিত্রে যে জিনিসটা অ্যালফ্রেড হিচকক করেছেন, বাংলা সাহিত্যে সেই জিনিসটা করেছেন সত্যজিৎ রায় ছোট গল্পের ক্ষেত্রে। কি যেসব ছোট গল্পগুলো হরর স্টোরিজ নয়, বারেন ভৌমিকের ব্যারাম বা অনাথ বা বঙ্কুবাবুর বন্ধু, অসামান্য একটা সায়েন্স ফিকশন, তার মধ্যেও কিন্তু একটা আনস্পোকেন সেন্স অফ মেনেস, একটা ভয়াত্মতার ভাব রয়েছে। ছোট গল্পের জন্য অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে যে মেন যে ওটাই করেছে কিন্তু লোক, যেমন বঙ্কুবাবুর বন্ধু দিয়ে প্রথম পত্রে মৌলিক গল্প সেটা ছোটদের জন্য অসামান্য কিছু ডিটেকটিভ উপন্যাস এবং ছোট গল্প তিনি উপহার দিয়ে গেছেন। সব গল্পই যেটা হতো যে গল্পটা লিখে খসড়া খাতায় স্যাটিসফাইড হলেন, সেটা ফুলস্কেপ খাতায় কপি করতেন, ফুলস্কেপ কাগজে, তারপরে মাকে ওইটা ম্যানুস্ক্রিপ্টটা এবং একটা পেন্সিল ধরিয়ে দিতেন যে তুমি দেখো কোনো যে কোনো কিছু বিভ্রান্তি আছে, তুমি দেখো মোটিভটা ঠিক আছে। মার ওপর অসম্ভব নির্ভর করতেন, বিশেষ করে ফেলুদার। ফেলুদা মা না হলে চলতো না। বাচ্চাদের বই লেখা খুব সোজা কাজ নয়, খুব কম লোক এটা চেষ্টা করেছে আর সাকসেসফুল হয়েছে। বাচ্চাদের জন্য লেখা ইট ওয়াজ এ চ্যালেঞ্জ। যেটা মনে হতো যে দেশটা যখন বেরোতো তখন কিন্তু প্রথম ছোটরা পড়তো ফেলুদারা, পরে আবার বড়দের দিয়ে দিত তোমরা বাকিটা পড়ো, এরকম একটা। আর আমার উল্টোটা হয়েছে, সুনীল বাবুর সঙ্গে যখন সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যখন বাবার দেখা হতো, সুনীল বাবু বলেছিলেন যে দেশ পুজো সংখ্যায় কিন্তু আমি প্রথম ফেলুদা পড়ি, তারপর অন্য লেখাগুলো পড়ি। সত্যজিৎ আরো একটা জিনিস লিখেছিলেন, সেটা হচ্ছে কিছু বড়দের সামান্য কয়েকটা গল্প, যে সত্যজিতের আরেকটি অনন্য সৃষ্টি প্রফেসর শনি। উপন্যাসের চরিত্রগুলো যেমন জীবন্ত, তেমন প্রত্যেকটা উপন্যাস যেখানে সেট করা সেই জায়গাটাও জীবন্ত। সেন্স অফ প্লেস, গ্যাংটকে গান্ডগোলের গ্যাংটক, সোনার কেল্লার রাজস্থান, বিশেষ করে জয়সালমীর যোধপুর, জয়পুর। ফেলুদার গল্পে যেসব বই ফেলুদা পড়ছে সেসব কিন্তু বাবার এটা খুব একটা ইম্পর্টেন্ট। ফেলুদা যেটা পড়ছে মানে বাবাও সেটা পড়ছে, এরকম একটা ব্যাপার। ওর রিডিং হ্যাবিটটা গেছে নানা রকম বই, ভীষণ আনপ্রেডিক্টেবল। এখানকার রাইটারদের অবশ্যই বিভূতিভূষণের কথাটা আমি প্রথম বলবো, কারণ সেটা দিয়ে শুরু। তাছাড়া রবীন্দ্রনাথ বটেই, আর পড়াশোনা যেটার থেকে মহাপুরুষ পড়াশোনা। যদি রিজনাল করা যায় তাহলে অবশ্যই ফ্রেন্ডস কমিক্সের দিক থেকে ইন্ডিয়ান পাওয়ার তবে ভীষণ ওয়ার্ল্ড আর্ট। কোনোদিন যদি বিশ্ব সাহিত্যে সত্যজিতের সত্যিকারের মূল্যায়ন হয় সাহিত্যিক হিসেবে, তাহলে রোয়াল্ড ডালের সঙ্গে এক পংক্তিতে তার নাম নিতে হবে। সত্যজিৎ তো ব্যক্তিগত জীবনে বহুমুখী প্রতিভার অধিকারী। তার ছবিতে আমরা দেখব তিনি অসম্ভব ভালো করে অভিনয় বুঝিয়ে দেন, অভিনয় করিয়ে দেন। তার ছবির সঙ্গীত পরিচালনা তিনিই করেন।
তার দেখার চোখ আছে ছবি আঁকিয়ে হিসেবে। ছোট ছোট করে তার খাতায়, খেরোর খাতায় তিনি প্রত্যেকটা দৃশ্যকে এঁকে ফেলেন। ক্যামেরার পেছনে ডিরেক্টর সত্যজিৎ রায় টেকনিক্যাল পারফেকশনের লাস্ট লেভেলে কালো কাপড়ের মাথা ঢেকে একটা লোক শুট, কালো কাপড়টা সরে যাবে, ক্যামেরা থেকে বেরিয়ে আসবে, তারপরে হা হা হো হো, মানুষ সত্যজিৎ, আড্ডাবাজ সত্যজিৎ, বন্ধু সত্যজিৎ রায়। Shooting, once it started, Manikda would go into a zone of his own. টা হয়ে যেত এবং তখন উনি নিজে স্যাটিসফাইড হতেন। তখন উনি একটা স্ক্রিপ্ট রিডিং করতেন আমাদের পাশে, একটা রিডিং সেশন, পুরো স্ক্রিপ্টটা উনি নিজে পড়ে শোনাতেন এবং তখন তার কোর টিম থাকতো, ইউনিট মেম্বার থাকতো এবং আর্টিস্টরা থাকতো এবং তখন উনি যেটা করতেন যে করতেন অভিনয়, মানে পুরো জিনিস অভিনয় করে এবং যদি গুপি গাইন বা হিরো গাইনের সঙ্গে তখন গান হতো। এবং সত্যজিতের ক্ষেত্রে যেটা হয় যে অলঙ্করণ এবং সিনেমা এই দুয়ের মধ্যে চলাচল অনবরত। ওনার স্ক্রিপ্টের স্ট্রাকচারটা ছিল খুব সাংগীতিক, মানে মিউজিক্যাল স্ট্রাকচার, এবং ওর ছবির দৃশ্যগুলিও সেদিক থেকে খুব মিউজিক্যালি স্ট্রাকচার, মানে একটা সারেগামা পাধানি সাতে গিয়ে আবার টনিকে ফিরে আসছে, এইভাবে যেন একটা সিকোয়েন্সকে তৈরি করা হয়েছে। সত্যজিতের চলচ্চিত্রের সবচেয়ে বড় গুণ হলো যে সত্যজিৎ বাস্তবকে প্রকাশ করেন। এই বাস্তবতার নানা চরিত্র আছে। নাগরিক বাস্তবতায় একরকম, গ্রামীণ বাস্তবতা একরকম। বিনোদ বিহারীর কাছ থেকে সত্যজিৎ এই বাস্তবতার ধারণাটা পেয়েছিলেন, কিন্তু বাস্তবতাকে আঁকছেন বলে কল্পনাকে বাদ দিচ্ছেন না। সত্যজিৎ তার ছবিতে এই কল্পনার জায়গাটা খুলে রাখেন, ফলে এই বাস্তবতা কিন্তু দমবন্ধ বাস্তবতা নয়, কিন্তু সেই কল্পনার জগৎ বাস্তবতার ভিত্তিকে অস্বীকার করবে না। ওনার এত ছবি দেখেছি, সব ছবিগুলি এক একটা এক এক রকম, প্রত্যেকটা ছবি একটু আলাদা। চোখটাই বোধহয় ক্যামেরার লুক টেস্ট। আর চরিত্রগুলোকে উনি বের করে আনতেন, চরিত্রের যে কতগুলো স্বাভাবিক বিহেভিয়ার তার মধ্যে দিয়ে চরিত্র বের করে আনতেন। মিস্টার দত্ত, তুলসীবাবু, অনেকেই ছবি বিশ্বাস, অনেকেই নাট্য জগৎ থেকে ওর ছবিতে এসে কাজ করেছেন, কিন্তু অতি নাটকীয়তা কি কিভাবে অভিনয় করানো যায়, মনে হয় যেন অভিনয় করছে না, যেন ডকুমেন্টারি দেখছি আমরা। এত সহজ সরল এবং স্বাভাবিক অভিনয়, এবং এটাই সত্যজিৎ রায়ের একটা অদ্ভুত স্টাইল ছিল। উনি দৃশ্যগুলোকে এমন ভাবে তৈরি করতেন, তার মধ্যে তার রুচি, তার শিল্পের মহিমা সবই আছে। একটা ডিরেক্টর যে অ্যাপ্রিশিয়েট করতে জানতো প্রত্যেকটা শটে রেখেছে, স্প্লেন্ডিড, ফ্যান্টাস্টিক। আচ্ছা শোনো, একটা টেকনিক্যাল সেফটির জন্য আরেকটা শট নিয়ে নিচ্ছি, মানে শটটা পছন্দ হয়নি, বাট টেকনিক্যাল সেফটির জন্য আরেকটা শট নিয়ে নিচ্ছি। সুন্দর কথা, আর্টিস্টকে কখনো আঘাত আনতো। দ্যাট ইজ দ্য মানুষ সত্যজিৎ। মোটামুটি বাস্তববাদী ছিলেন। পরবর্তীকালে বাচ্চাদের ছবিও যখন করেছেন, সেখানে ওনার একটা বাস্তব চেতনা, যেটা উনি পরবর্তী যেরকম আমেরিকান ছবি থেকে অনেক পেয়েছিলেন এবং পরবর্তীকালে ইটালিয়ান, ইউরোপিয়ান ছবি থেকে অনেক কিছু নিয়েছিলেন। নিও রিয়েলিজম, যে ইটালিয়ান নিও রিয়েলিস্টিক ফিল্ম, সেগুলো মানিকদাকে খুব নাড়া দিয়েছে। তো চাইল্ড সাইকোলজিটা ও খুব ভালো জানতো। চাইল্ডদের প্রতি ওর একটা স্পেশাল অ্যাটেনশন ছিল, অ্যাট্রাকশন ছিল, এবং অফ টাইমে আমাদের সাথে মেমোরি গেম, তাস, লুডো ইত্যাদি ইত্যাদি খেলতো। তাতে আমরাও খুব আনন্দ থাকতাম। যেটুকু ইচ্ছে করে, মানে ওর ইচ্ছে করে হারতো মাঝে মাঝে, আমার ধারণা, সেটা হারিয়ে খুব আনন্দ পেতাম, হাততালি মারতাম তাদের যেটুকু ভাবলো বাহ, আমার যেটা তো খুব ভালো হয়েছে। মানে এই করে করে আমাদের সাথে একটা কোনো ওয়াল রাখিনি, একদম স্মুথ করে দিয়েছে। আরেকটা ছিল নানা ধরনের বিষয়বস্তু নিয়ে কাজ করার একটা খুব ইচ্ছে উনি আমাদের উপহার দিয়েছেন। তার জন্য তিনি অসাধারণ গান কম্পোজ করেছেন, গুপি গাইন, বাঘবাইন, হীরক রাজার দেশে। তার মধ্যে পলিটিক্যাল স্যাটায়ার করেছেন বহু ছবিতেই। ধর্মীয় উন্মাদনা নিয়ে উনি সরব হয়েছেন, কুসংস্কার নিয়ে সরব হয়েছেন, সেই দেবীর সময় থেকে, দেবী থেকে গণশত্রু। ফলে অনেক রকম বিষয় নিয়ে মানিকদা কাজ করেছেন। কেন একাধারে ওই সিধুজাটা, ওই ফেলুদা, আর ছোট বয়সে ওই তপসি, তারই জন্য ফেলুদা ব্যাপারটা তো জমে গেছে। এবং হয়তো প্রফেসর শঙ্কু হওয়ার ইচ্ছে ছিল, যার জন্য শঙ্কু যখন পড়ি সেটাও সত্যজিৎ রায় লিখে। তার কাজের মধ্যে সুপরিকল্পিত, এবং তার মধ্যে সুপরিকল্পিত ওয়েল স্ট্রাকচার শুধু নয়, তার মধ্যে অসম্ভব ইমোশন রয়েছে, এবং সেই ইমোশনের মধ্যে বাড়াবাড়ি নেই।
খুব সেন্স অফ প্রপোর্শন হচ্ছে সত্যজিৎ রায়ের ছবি প্রয়োগের কায়দা। His ideal Feluda would have been a combination of three characters. Physically, he wanted Feluda to look like Borun Chandra. Intellectually, he wanted Feluda to behave like Sundar Chatterjee or Dhritiman Chatterjee. And he wanted the clear-cut Bengali enunciation of Soumitra Chatterjee. So finally, he went for Soumitra. পাওয়া চারুলতা থেকে নিজে ক্যামেরা অপারেট করতে শুরু করে কাঞ্চনজঙ্ঘা, এটা কিন্তু মানিকদার প্রথম অরিজিনাল স্ক্রিপ্ট, মানে কোনো সাহিত্য থেকে নিয়ে করেননি। কাঞ্চনজঙ্ঘা আরেকটা অদ্ভুত এক্সপেরিমেন্ট। কাঞ্চনজঙ্ঘা সিনেমায় হচ্ছে সিনেম্যাটিক টাইম আর রিয়েল টাইমের মধ্যে একটা তফাৎ। আমরা 1000 বছরের গল্প 2 ঘন্টায় দেখি, বা 300 বছরের গল্প 2 ঘন্টায় দেখি, বা 1 মাসের গল্প 2 ঘন্টায় দেখি, বা 1.5 ঘন্টায় দেখি। সত্যজিৎ রায়ের এই ছবিটা হচ্ছে রিয়েল টাইমে সিনেম্যাটিক টাইমকে মিলিয়ে দিয়েছে। গল্পটাই হচ্ছে 2 ঘন্টা। বা 70 দশকের একটা ভয়ঙ্কর বিস্ফোরক সময় উনি প্রতিদ্বন্দ্বীর মতো ছবি করেছিলেন, জন অরণ্যের মতো ছবি করেছিলেন। উনি সবসময় কিন্তু এই সময়টাকে ধরতে চেয়েছেন আমাদের এখানকার মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, এবং সেটা এমন ভাবে উনি উপস্থাপনা করেছেন, প্রেজেন্টেশন, যেটা একটা অসাধারণ পরিচালকের কাজ, যেটা আন্তর্জাতিক জায়গায় সমস্ত মানুষকে স্পর্শ করছে। সুতরাং ক্যামেরার পেছনে প্রফেশনাল সত্যজিৎ রায়, আর ক্যামেরা থেকে বেরিয়ে আসছে পর আমাদের মানিকদা। সত্যজিৎ রায়ের যে গোটা কর্মকাণ্ড, মানে চিত্রশিল্পী, সাহিত্যিক, চলচ্চিত্রকার এবং সম্পাদক, এই সবের মধ্যে দুটো প্রধান অস্ত্র আমি দেখেছি সত্যজিৎ রায়ের। একটা হলো তীব্র সরসতা, আরেকটা মানে কমাত্মক সৃজনশীলতায়, সেটা হলো মেধা। সত্যজিৎ ওয়াজ আ গ্রেট ম্যানেজার, এবং সেই ম্যানেজমেন্টের মধ্যে একটা খুব বড় আসপেক্ট আছে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। রিমার্কেবল সেন্স অফ ডিসিপ্লিন। উনি একেবারে মেটিকুলাসলি নিজের হাতে পুরোটা করে দিতেন, এবং সেক্রেটারি রাখেননি কোনোদিন, এবং সমস্ত করেসপন্ডেন্সের উত্তর নিজে দিতেন। সত্যজিৎ রায়ের সমস্ত কাজের মধ্যে ওনার যাপন চর্চা একটা মিলিয়ে মিশিয়ে থাকতো। অর্থাৎ অন্য কাজ কি করছেন, সেই কাজগুলো উনি অন্য কি দেখছেন, অন্য কোন দেশ যাচ্ছেন, সেগুলোর প্রভাব কিন্তু তার কাজের মধ্যে থাকতো। He was a great philosopher, ওনার ইংরেজি, ওনার এক্সট্রাঅর্ডিনারি শার্পনেস, এইগুলো সকলকে মুগ্ধ করত। ওকে একজন পরিপূর্ণ সেরিব্রাল শিল্পী বলতে পারি। শ্রোতা সত্যজিৎ সে যেই হোক, তার প্রত্যেকটা কথা উনি কিন্তু মনোযোগ দিয়ে শুনতেন। মানুষ হিসেবে ভীষণ নর্মাল, সিম্পল শব্দ দিয়ে। একদিকে পুরো ব্রিটিশ লোক ইন টার্মস অফ ডেলিভারি অফ দ্য ল্যাঙ্গুয়েজ, আর খুব বাঙালিকে বাঙালি হিসেবে দেখতে চাইতেন। পরিবেশ চেতনা, প্রকৃতি চেতনা, এগুলো খুব বেড়েছে আমরা দেখতে পাই। কিন্তু আজ থেকে 60 বছর আগে সন্দেশ পত্রিকায় এই প্রকৃতি চর্চা শুরু করেছেন সত্যজিৎ রায়। যাবার আগে যে ছবিগুলো করেছিলেন তার মধ্যে দিয়ে একটা মানবতার বাণী দিয়েছিলেন, এবং বলেছিলেন যে এই কুসংস্কার, এই হানাহানি, এই যে বোতাম টিপে বোমা ফেলে দেওয়া, এর বিরুদ্ধে কিন্তু উনি সোচ্চার হয়েছিলেন এবং আগন্তুকে প্রশ্ন করেছিলেন কে সভ্য। ব্যক্তিগত যে পরিচয়ের যে জায়গাটা, সেটাকে ছাপিয়ে গিয়ে অনেক বড় ভাবে এক লোকের কাজের সঙ্গে যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোর কথা ভাবছি। সাইট অ্যান্ড সাউন্ড পত্রিকাতে একটা ইন্টারভিউ বেরোয় 1970-তে, তাতে উনি বলেছেন, আই অ্যাডমায়ার্ড নেহরু, আই আন্ডারস্টুড হিম বিকজ লাইক নেহরু আই অ্যাম অলসো আ প্রোডাক্ট অফ দি ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। নেহরুর সঙ্গে যে সম্পর্কটা ছিল সত্যজিতের, সেটার মধ্যে একটা ব্যক্তিগত জায়গা ছিল, নেহরুর মধ্যে থেকেও সেই রেসিপ্রোকেশনটা ছিল। Later on with Mrs. Gandhi, once again they knew each other well, কিন্তু যখন দরকার হয়েছে এমার্জেন্সির সময়তে
বা জনঅরণ্য ছবির মধ্যে যখন সেই কার্টুনটা দেখা যায়, সেখানে কিন্তু Ray did not shy away from criticizing somebody who he otherwise was on very good terms with. সত্যজিতের গল্পে বন্ধুতার একটা গুরুত্ব, এরকম আরেকটা জিনিস পাই সত্যজিতের গল্পে, একলা মানুষ। ওনার রবিবার একটা আড্ডা হতো, সেখানে নানা ধরনের মানুষজন আসতো, তার বন্ধু বান্ধব, তারা নানা ধরনের অভিজ্ঞতার কথা মানিকদার সঙ্গে শেয়ার করতেন। ফেসের যে জায়গাটা, এটা কিন্তু একটা খুব মারাত্মক জায়গা, এবং এই জিনিসটা কিন্তু মানে বিভিন্ন সম্পর্কের মধ্যে এই জিনিসটা কিন্তু রেখে গেছে, এবং সেটা ওর চরিত্রের একটা খুব ইন্টারেস্টিং দিক বলে আমার মনে হয়, কিন্তু তার একটা প্রতিফলন ছবিগুলোর মধ্যেও পড়ে। খাওয়ার ব্যাপারে খুব রসিক লোক ছিল, খেতে খুব কম, বাট ভেরি ডিফাইন্ড ফুড। মাংসের উপর ফল পাতে ডাল ডেডিকেলি দোকান চামড়া যেটু শাক টাক খেতে খুব ভালোবাসত, লাল শাক, সবুজ শাক ইত্যাদি, শুক্তো খেতে ভালোবাসত। শাক তরকারি ফুড হ্যাবিটস, ইন দ্য আফটারনুন ফ্রাইড ফিশ অ্যান্ড চিপস যাকে বলে, সঙ্গে স্যান্ডউইচ, এই পোর্শনটা ব্রিটিশ, আর পরের পোর্শনটা হচ্ছে ভীমনাগের মিষ্টি দই, আর তারপরে মিষ্টি পাতা দিয়ে বাংলা পান। একটা দিকে বাংলা হয়ে গেল, শুরুটা হয়ে গেল ফ্রাইড ফিশ এন্ড চিপস দিয়ে। আমরা একসঙ্গে খেতাম, সেটা বাবা প্রেফার করত, কিন্তু বাবা ওয়াজ আ ভেরি ফাস্ট ইটার। তো কিন্তু তার মধ্যেই যা কথা বলার হয়ে যেত, মানে বাবার ছবিতে কিন্তু খাবার দৃশ্যে প্রচুর ইন্টারেস্টিং সব ঘটনা ঘটেছে। মানে আমার ইমিডিয়েটলি এখন শাখা পোশাকার কথা মনে পড়ছে। সুনিপুণ চলচ্চিত্র নির্মাতা হিসেবে দীর্ঘ 4 দশকের কর্মজীবনে সত্যজিৎ রায় উপহার দিয়েছেন উচ্চমানের নানান স্বাদের ছবি, যা দেশ কালের গণ্ডি পেরিয়ে মন জয় করেছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের। ওনার এই যাত্রাপথে বিভিন্ন সময়ে ভূষিত হয়েছেন নানাবিধ জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে। ভারত সরকারের পক্ষ থেকে পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে ও ভারত রত্ন। শীর্ষস্থানীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও সংস্থা থেকে পেয়েছেন সর্বোচ্চ সম্মান ও পুরস্কার। এছাড়াও বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে পেয়েছেন নানাবিধ সম্মান। গভর্নমেন্ট অফ ফ্রান্সের তরফ থেকে দেওয়া হয়েছে কমান্ডার অফ লিজিয়ন অফ অনার। সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে পেয়েছেন সোভিয়েত ল্যান্ড নেহেরু অ্যাওয়ার্ড। গভর্নমেন্ট অফ ইউগোস্লাভিয়া দিয়েছে ইউগোস্লাভ স্টার উইথ গোল্ডেন রেথ। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রদান করেছে ডক্টর অফ লেটার্স। শেষ জীবনে সত্যজিৎ রায় পেয়েছেন একাডেমি অনারারি অ্যাওয়ার্ড, অস্কার।